ভগবান বুদ্ধদেব যখন বোধগয়াতে দীর্ঘ তপস্যার পরেও সিদ্ধিলাভ করতে পারছিলেন না, তখন কিন্তু ওনার শরীর একদম ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে। তখন কিন্তু উনি সুজাতা নামক এক রমণীর কাছ থেকে প্রথম অন্ন বা পায়েস গ্রহণ করেন, এবং তারপরে উনি কিন্তু আরও বেশি করে শক্তি দিয়ে দেহে সঞ্চারিত করার পরে আরও তপস্যা সাধনার মধ্যে আরও কঠোরভাবে শুরু করেন, এবং ফাইনালি উনি গিয়ে কিন্তু উনি সিদ্ধিলাভ করেন বা বৌদ্ধত্ব প্রাপ্ত হয়। কিন্তু এই দেখে বুদ্ধের যে 5 জন মেইন শিষ্য ছিলেন, এই 5 জন শিষ্য কিন্তু ওনাকে দেখে চলে যায়। প্রথম কথা হচ্ছে, কারণ হচ্ছে যে মনে হয়েছিল উনি অন্ন গ্রহণ করেছেন তারপর একজন রমণীর হাতে, তো তাদের মনে হয় যে উনি নিজের সাধনার পথ থেকে বিচ্যুত হয়েছেন, তো ওরা চলে যান। তো তারপরে যখন বুদ্ধদেব পথ সাধনা সিদ্ধিলাভ করেন এবং তারপরে প্রথম এখানে সারনাথে এসে কিন্তু সেই 5 শিষ্যের সাথে প্রথম মিলিত হন, এবং এখান থেকেই কিন্তু বৌদ্ধ ধর্মের প্রথম প্রচারটা চালু হয়। তো সেই জন্যেই এই জায়গাটার এত মাহাত্ম্য। পরবর্তীকালে কিন্তু এই জায়গাটার কিন্তু ভগবানের বুদ্ধদেবের নিজের মাথার চুল বা কেশ আর কিন্তু দাঁত এই কিন্তু এই স্তম্ভের মধ্যে রাখা আছে। সেটা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু প্রায় 84টা এরকম স্তূপ আছে, যেটা সম্রাট অশোক তৈরি করেছিলেন যখন উনি মানে কলিঙ্গ যুদ্ধের পরে যখন উনি বৌদ্ধ ধর্মে ট্রান্সফার নেন, তারপরে কিন্তু উনি এখানে আসেন, এবং তারপরে কিন্তু উনি নিজে ভগবান বুদ্ধের দেহাবশেষগুলো উনি এখানে রক্ষিত করার চেষ্টা করেন। আমি একটু আগে ভুল বললাম, উনি অ্যাকচুয়ালি হচ্ছে দাঁত এবং হাড়ের অংশ এটা এখানে রাখা। তেমনভাবে শরীরের ডিফারেন্ট অংশ কিন্তু ডিফারেন্ট স্তূপে রাখা। তো সম্রাট অশোক কিন্তু যেখানে উনি রাখেন, নিচের দিকটা কিন্তু পুরো পাথর দিয়ে, যেমন অতটা অবধি দেখা যাচ্ছে পাথর দিয়ে পুরো কভার করা, আর তার উপরের দিকে ইটের। তো এই স্তূপের উপরে কিন্তু প্রচুর তারপরে আক্রমণ হয়েছে। আক্রমণ হওয়ার আগে কিন্তু হুমায়ুন এই জায়গাটা এসেছিলেন। হুমায়ুন আসার পরে তারপর সেই হুমায়ুন আসাকে কেন্দ্র করে যেই জায়গাটাকে মানে আবার সম্রাট আকবর হুমায়ুনের স্মৃতিতে কিন্তু এই জায়গাটাকে আরোভাবে কিন্তু রিফারবিশ করেন, মানে জায়গাটাকে সংস্কার করেন। কিন্তু তারপরে কিন্তু অরঙ্গজেবের সময় আবার এই জায়গাটার উপর অ্যাটাক হয়, এবং কিন্তু এই জায়গাগুলো অনেকগুলোই কিন্তু ধ্বংস করে দেওয়া হয়। আলাউদ্দিন খিলজির সময়, অরঙ্গজেবের সময় অনেকগুলো কিন্তু ধ্বংস করে দেওয়া হয়। পরবর্তীকালে আবার যদি পিছনে ফিরে যাই, এখানে আমরা একটু পরে দেখব অশোকের নিজের ছেলে এবং মেয়ে, যেই উনি শ্রীলঙ্কা থেকে, যেখানে বোধগয়া থেকে যেখানে মেইন আপনার যে গাছটার নিচে উনি বোধিলাভ করেছিলেন, সেই গাছটার কিছু অংশ নিয়ে সিংহল বা শ্রীলঙ্কায় উনি চলে যান। ওরা সেই শ্রীলঙ্কায় কিন্তু গিয়ে ওরা সেই গাছটাকে রোপণ করেন, এবং সেই গাছটা যখন বড় হয় তার আবার একটা অংশ নিয়ে এসে এখানে কিন্তু সারনাথে লাগানো হয়। সেইটা কিন্তু এখন সেই গাছটা এখনও আছে, সেই গাছটা আমরা দেখব। আর এই জায়গাটার পরবর্তীকালে যখন বলা হয় সারনাথ নামটা কীভাবে এলো, সারনাথ নামটা এলো কিন্তু বুদ্ধদেবের যে আগের অনেকগুলো মানে উনি জন্মগ্রহণ করেছিলেন অনেকবার, সেই জাতকের গল্পে আমরা জানি। তার মধ্যে একটা সারাং মানে হচ্ছে একটা হরিণদের রাজা। তো সারাং থেকে সেই সারনাথ কথাটা এসছে, মানে যখন বুদ্ধদেব আগের জন্মে একটা হরিণ ছিলেন বলা হয়, তো সেইখানে কিন্তু তখন সারাং হিসেবে উনি এক জায়গায় ঘুরতেন। তো সেই থেকেও সারাং এসছে কথাটা। তো এই ডিফারেন্ট প্রচলিত আছে এই জায়গাটার মধ্যে, কথাবার্তার মধ্যে। তো তার পরবর্তীকালে যখন ঔরঙ্গজেবের পরে যখন এখানে মহারাজ চৈত সিং, যিনি বারাণসীর রাজা ছিলেন, উনি এসে কিন্তু চৈত সিংয়ের আমলে কিন্তু এই জায়গাটাকে আবার নতুনভাবে উনি সংস্কার করা শুরু করেন। তখন কিন্তু অলরেডি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে অলরেডি চলে গেছে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে উনি আবার তদ্বির করে জায়গাটাকে আবার সংস্কার করা শুরু করেন, এবং এখন কিন্তু জায়গাটাকে এরকম অবস্থা দাঁড়ানো আছে, এবং ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে একটা হেরিটেজ বলে জায়গাটাকে মানা হয়। তো বাকি জায়গাটাকে আমরা আরও দেখব, দেখা যাক। এখানে একটা মিউজিয়ামও আছে, সেখানে তার পাশে একটা যে জায়গায় একটা যে বৌদ্ধদের হস্টেলের মতো ছিল, তো সেই জায়গাটাকে কিন্তু যখন ধ্বংস করা হয় তার মধ্যে থেকে তলায় খনন কার্য করে যেগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু পাশে মিউজিয়ামে রাখা আছে, আমরা ওখানেও দেখব, আর সেই বোধি বৃক্ষটাকেও দেখব। চলুন দেখা যাক। স্যার, ये जो आप टेम्पल देख रहे हैं, ये 1931 में अनगारिक धर्मपाला द्वारा बनाया गया था। इस टेम्पल के अंदर भगवान बुद्ध की मूर्ति स्थापित की गई है, जो वाइट मार्बल की है, धर्मचक्र प्रवर्तन मुद्रा में। इसी मुद्रा में सारनाथ में पहला उपदेश दिया था। उसको पॉलिश किया गया है, वो सोने का नहीं है, और इसके दीवारों पे भगवान बुद्ध के जीवन चक्र का पूरा मनस लेके जीवन चक्र का वो है। और भगवान बुद्ध की मूर्ति के आगे जो सिल्वर बॉक्स है, उसके अंदर देखेंगे तो भगवान बुद्ध की अस्थि और दांत है, जो
साल में सिर्फ एक बार निकलती है, वैशाख पूर्णिमा वाले दिन, और उसके बाद हम लोग बोधि तीर्थ जाएंगे। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু বুদ্ধ ধর্মের মানুষের কাছে প্রচণ্ড একটা পবিত্র স্থান, কারণ সেই অশ্বত্থ গাছটা বোধি বৃক্ষর তলায়। সেই বোধি বৃক্ষটা কিন্তু প্রথম যে মেন শাখাটা সেটা আছে বোধগয়াতে, তারপরে সেইটা যায় সিংহলে শ্রীলঙ্কায়, তারপরে থার্ড যে শাখাটা সেটা হচ্ছে এখানে কিন্তু সারনাথে, যেটা আগে আমি বললাম। তো এইটাই কিন্তু অশোকের ছেলে এবং মেয়ে এখানে এসে পড়তেন গাছটা, সেখান থেকে এই গাছটা এই আকার নেয়। এবং এর তলায় কিন্তু যে বুদ্ধদেবের যে মেইন যে 5 জন শিষ্য যাকে উনি প্রথম ধর্মপ্রচার করেছিলেন, সেই তাদের কিন্তু মূর্তি কিন্তু রাখা আছে এই এখানে, এই যে দেখা যাচ্ছে 5 জন শিষ্য মূর্তি রাখা আছে। বুদ্ধদেব উনি ধর্ম জ্ঞান দিচ্ছেন, সেটা এখানে আছে। চলো গাছটাকে ঘুরে দেখা যাক এবার। এইটা সেই ধর্মচক্র, মানে হচ্ছে বুদ্ধদের সব জায়গায় আমরা যেমন একটা হিন্দুরা ধর্ম প্রচার করি, কারণ বুদ্ধরা হচ্ছে কিন্তু যখন বা পূজা অর্চনা করে বা যখন ওরা চায় ভগবানের কাছে আশীর্বাদ পেতে, এইটা হচ্ছে মানিটাকে কোনো ওরা ক্লকওয়াইজ ঘোরায়। এবং মানিপাত দিয়ে হোম কথাটা বারবার লেখা আছে যে যতবার ঘোরাবে কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে থাকলে কিন্তু আরও ধর্ম প্রচার হয়, আরও ভগবানের কাছে পৌঁছানো যায়, স্পিরিচুয়ালিটি বাড়ে। আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো কিন্তু একেবারেই বারণ, গোটা পৃথিবীতে কোনো জায়গাতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয় না। এইগুলো কিন্তু বুদ্ধ ধর্মের আর কি ডিফারেন্ট, যারা বৌদ্ধত্ব লাভ করতে পারেননি কিন্তু ডিফারেন্ট অন্য অন্য বুদ্ধদের শিষ্য বা যারা আছেন তারা কিন্তু একটা আছে। মিউজিয়াম দেখা শেষ হলো, এর সাথেই আমাদের সারনাথের ট্যুর শেষ হলো। মিউজিয়ামের ভিতরে যা যা আছে, মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তবু কিছু কিছু ছবি আমি দেখিয়ে দিলাম, কিছু এক্সপ্লেনও করলাম। আর হিস্ট্রি যারা ভালোবাসেন বা হিস্টোরিক্যাল প্লেস সম্বন্ধে যাদের ইন্টারেস্ট আছে তাদের সারনাথ কিন্তু ভীষণ ভালো লাগবে। তো একটু পড়াশুনো করে আসলে বা মানে একটু যদি নেটে সার্চ করে আসেন তাহলে আরও রিলেট করতে পারবেন। যারা রিসার্চ স্কলার তারা হয়তো আরও বেটার বুঝতে পারবেন, তারা ভিতরে অনেকে দেখলাম অনেকের ডিটেলসে কেউ বুঝছে, কিন্তু আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে যারা হিস্ট্রি স্টুডেন্ট না তারা কিন্তু তাদেরও খুব ভালো লেগেছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আশা করি ব্লগটা আপনাদেরও খুব ভালো লাগলো। যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এই বলে আজকের মতো ব্লগটা শেষ করছি। বাই বাই।